15 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ। নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের বৈঠকে সিদ্ধান্ত। এই মাসের 15 তারিখ আপনাদের মেয়াদের শেষ দিন স্যার। শেষ দিন। প্রধান উপদেষ্টা থাকবেন, আমরা আশা করছি সংসদের চত্বরেই হবে। জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কতগুলো বিষয়কে পৌঁছা হয়েছে। এটা নিঃসন্দেহে এটা জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। দলগুলোর ঐক্য হওয়া বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ বিএনপির। দুকক্ষের সংসদকে সাংবিধানিক রক্ষা কবচ হিসেবে দেখছে এনসিপি। উচ্চকক্ষে নতুন জমিদার তৈরির শঙ্কা সিপিবির। সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন। যারা পার্লামেন্ট মেম্বার হয় তারা জমিদারে পরিণত হয়। তাহলে এইখানে নতুন আরো 100 জন জমিদার ছাড়া আমি তো নতুন কিছু দেখি না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় প্রতীকের কারণে এনসিপিকে শাপলা না দিলে ধানের শীর্ষ তালিকা থেকে বাদ দিতে হবে হুঁশিয়ারি নেতাদের। ইসির অসৎ উদ্দেশ্য দেখছেন নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই হত্যায় শেখ হাসিনা, কামাল সহ জড়িতদের বিচার চাইলেন প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে প্রয়োজনে আবারও লড়াইয়ের হুঁশিয়ারি। 5 ইসলামী ব্যাংককে একটি ব্যাংকে রূপান্তরে অনুমোদন দিল সরকার। চাকরি হারাবে না কেউ, খোয়া যাবে না আমানত। মুদ্রানীতিতে ঋণের সুদ হার 1 অঙ্কে আনার পরিকল্পনা গভর্নরের। এবং এশিয়ান কাপ বাছাইয়ে কিছুক্ষণ পর হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। মূল পর্বের রেসে টিকে থাকতে জয়ের বিকল্প নেই হামজাদের। স্টেডিয়ামে দর্শকের ঢল। অক্টোবর সই হবে বহুল প্রতীক্ষিত জুলাই সনদ। প্রতিটি রাজনৈতিক দলের 2 জন প্রতিনিধি স্বাক্ষর করবেন সনদে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান স্থলে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সময় সংবাদকে জানিয়েছেন, এর মধ্যেই চূড়ান্ত বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে হস্তান্তর করবে কমিশন। এই মাসের 15 তারিখ আপনাদের মেয়াদের শেষ দিন স্যার। শেষ দিন। প্রধান উপদেষ্টা থাকবেন, আমরা আশা করছি সংসদের চত্বরেই হবে। জুলাই ডিক্লারেশন যেখানে ঘোষণা যেখানে হয়েছে ওখানেই হবে। যেটা সম্ভাবনা দ্বার খুলেছে সেটা হলো এই আমাদের জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের প্রতি আমাদের সত্যিকার আত্মত্যাগের স্বীকৃতি দিয়ে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কতগুলো বিষয়কে পৌঁছা হয়েছে। এটা নিঃসন্দেহে এটা জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। ম্যান্ডেটবিহীন দলগুলোকে সব সমস্যা সমাধানের দায়িত্ব দেয়নি জনগণ। এমন মন্তব্য করে যেটুকু ঐক্য হয়েছে তা নিয়েই এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কারো মতামত অন্য দলের ওপর চাপিয়ে দেওয়ার অধিকার নেই বলেও জানান তিনি। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কূটনীতিকদের বৈঠক নিয়ে বেশ আলোচনা চলছে। আর এই কূটনৈতিক তৎপরতায় ব্যস্ততা বেড়েছে রাজনৈতিক দলগুলোরও। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সবার মতো জার্মানিও চায় বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরুক। যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার সংসদ হয়, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যেটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি অ্যাকসেপ্টেবল থাকবে। জুলাই সনদে স্বাক্ষর ও ঐকমত্য কমিশন ইস্যুতে আমির খসরু বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা নিয়ে এগিয়ে যেতে হবে। কোনো দল তাদের মতামত অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এই জায়গাগুলোতে ঐকমত হবে, সেটা নিয়ে আমরা এগিয়ে যাব।
যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া। বেগম জিয়া রাজনীতি থেকে সরে যাননি মন্তব্য করে আমির খসরু বলেন, নির্বাচনে তার ভূমিকা কি হবে তা সময়ই বলে দেবে। উনি তো এখনো বিএনপি চেয়ারপারসন, তো রাজনীতি থেকে চলে গেছেন কেউ বলছে নাকি? উনি অসুস্থ, সুতরাং ওনার জায়গা থেকে আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব দায়িত্ব পালন করছেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেছেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ জিহাদ দিবস উপলক্ষে এক বাণীতে একথা বলেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতির দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা সাংবিধানিক রক্ষা কবচ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তবে দ্বিকক্ষ সংসদে নতুন জমিদার তৈরির শঙ্কা জানিয়ে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, বর্তমান বাস্তবতায় উচ্চকক্ষের কোনো প্রয়োজনীয়তা নেই। এদিকে স্বৈরাচারী হওয়া ঠেকাতে সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি বদলানোর ওপর জোর দেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। মনে করি যে আজকের আলোচনার মধ্যে পিআর পদ্ধতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা সমালোচনা। আমরা দেখতে পাই যে এখানে একটা বড় দুর্বলতা। এর মধ্যে বৃহস্পতিবার সকালে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে? শীর্ষ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণায় বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরও জবাবদিহিমূলক এবং কার্যকর করার সুপারিশ করা হয়। আলোচনায় অংশ নিয়ে সিপিবি নেতা বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নতুন জমিদার তৈরি ছাড়া আর কিছু হবে না। অন্যদিকে পিআর পদ্ধতির দ্বিকক্ষ সংসদ সাংবিধানিক রক্ষা কবচ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন এনসিপি সদস্য সচিব। উচ্চকক্ষ চাইলেও পিআর পদ্ধতির দ্বিকক্ষ সংসদীয় ব্যবস্থা বিএনপি চায় না বলে আবারও জানান দলটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। উই এগ্রি যে আমাদের উচ্চকক্ষটা যদি থাকে পার্লামেন্টে, এটা যদি ইন্ট্রোডিউস হয় তাহলে এটা পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করবে। কি পদ্ধতিতে হবে সেটা আলোচনা হতে পারে। বাংলাদেশে যে সাংবিধানিক সংকটগুলো অতীতে তৈরি হয়েছে সেটা যেন আর ভবিষ্যতে তৈরি না হয়, তার জন্য উচ্চকক্ষ পিআর সিস্টেম একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। সাধারণ মানুষের টাকায় নতুন করে শ্বেত হস্তি পোষা ছাড়া এবং নতুন ধরনের আরও কিছু জমিদার তৈরি করা ছাড়া অন্য কিছু বাংলাদেশে হবে বলে আমাদের কাছে মনে হয় না। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, স্বৈরাচারী ব্যবস্থায় শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল। রাজনৈতিক সংস্কৃতি বদলানো না গেলে কোনো সংস্কারী কাজে আসবে না বলেও মত তার। শেখ হাসিনার নির্বাচনের মাধ্যমে এসেছে, এই স্বৈরাচারী ব্যবস্থাই তাকে দানবে পরিণত করেছে। উচ্চকক্ষে রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করার মত দেন বক্তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় প্রতীকের কারণে শাপলা না দিলে ইসির তালিকা থেকে ধানের শীর্ষ বাদ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শাপলা প্রতীক না দিতে অদৃশ্য শক্তির হাত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সিইসির সঙ্গে বৈঠক শেষে লড়াই চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, অধিকারের প্রশ্নে আপোষ করবে না এনসিপি। বৃহস্পতিবার বিকেলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। পরে প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধি দল। 2.5 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক জানান, প্রতীক হিসেবে শাপলা নিতে আইনি বা রাজনৈতিক বাধা নেই। আমরা ওনাদেরকে প্রশ্ন করেছিলাম যে প্রতীক প্রশ্নে যদি না দিতে চান সেটাতে আপনার ব্যাখ্যা কি। 2 ঘন্টা ওনারা নিশ্চুপ ছিলেন, কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশনের সামনে 2টি পথ, হয় প্রতীক দিতে হবে, নয়তো ধানের শীষ, সোনালী আঁশ তারা বাদ দিতে হবে। যদি রাষ্ট্রীয় কোনো প্রতীকের উনি দায়িত্ব নেন যেটাকে রক্ষা করবেন, তাহলে তারা ধানের শীষ এবং শাপলা সবগুলোকে রক্ষা করে ওই ধরনের আইন সংশোধন করতে হবে। তো নির্বাচন কমিশনের সামনে 2টি পদ্ধতি, আপাতত 2টি রাস্তা আছে। একটি হলো ধান বাতিল করা, তারা বাতিল করা, সোনালী আঁশ বাতিল করা, অথবা শাপলা দেওয়া। জাতীয় লীগের মতো অকার্যকর ও বিলুপ্ত দলের নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইসির যেসব কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় দলটি। ইনশাআল্লাহ এনসিপি শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।
আন্দোলন প্রত্যাহার না করায় আয়নাঘরে ইনজেকশন প্রয়োগ করে অজ্ঞান করে ফেলে রাখা হয়। ডিবি কার্যালয়ে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আছে হত্যা করার। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এ কথা বলেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গুমের মামলায় শেখ হাসিনা সহ সাবেক বর্তমান 23 সেনা কর্মকর্তার বিচার প্রক্রিয়া শুরুকে মাইলফলক হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। ২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার ১৯তম সাক্ষী জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বৃহস্পতিবারের জবানবন্দিতে কিভাবে কোটা সংস্কারের আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিল তার ধারা বর্ণনা দেন তিনি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতৃত্বকে দায়ী করেন আসিফ মাহমুদ। সাক্ষ্যে আসিফ মাহমুদ জানান, ১৯ জুলাই ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় একটি বিশেষ গোয়েন্দা বাহিনী। এরপর আয়নাঘরে বন্দি রেখে আন্দোলন প্রত্যাহারে চাপ দেয়া হয়। তাতে রাজি না হওয়ায় ইনজেকশন প্রয়োগ করে অজ্ঞান করে ফেলে রাখা হয়। ২৬ জুলাই তাকে সহ ৩ সমন্বয়ককে তুলে নিয়ে যায় ডিবি। পরে আরও ৩ জন সমন্বয়ককে আনা হয় ডিবি কার্যালয়ে। তখন ডিবি থেকে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশ আছে হত্যা করার, তারা দয়া করে বাঁচিয়ে রেখেছেন। সে সময় ডিবির লিখে দেয়া আন্দোলন প্রত্যাহারের বক্তব্য জোর করে পাঠ করিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে গণমাধ্যমে প্রচার করা হয়। আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে, সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দয়া দেখাচ্ছি, আপনাদেরকে করছি না, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আন্দোলনটা প্রত্যাহার করেন। গুমের মামলায় শেখ হাসিনা সহ সাবেক বর্তমান 23 সেনা কর্মকর্তার বিচার প্রক্রিয়া শুরুকে মাইল ফলক হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বলেন, নানা চাপ থাকলেও বিচারের মুখোমুখি করতে অনড় ছিল সরকার। সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি, এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যেই প্রসিজার, এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোনো স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে না। দল হিসেবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, গণহত্যাকারী এই দলকে রাজনীতিতে ফিরতে দেবে না দেশের মানুষ। ১.৫ সহস্রাধিক মানুষের মৃত্যুর পর, প্রায় ৩০,০০০ মানুষের আহত হওয়ার পর, অঙ্গ প্রত্যঙ্গ হারানোর পর বাংলাদেশের জনগণ কোনোভাবেই এর জন্য দায়ী দলকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে দেবে না, এবং সেই লড়াই যদি আবার করতে হয় আমাদেরকে, আমরা আবার সেটার জন্য প্রস্তুত আছি। এর আগে গুমের ২ মামলায় শেখ হাসিনা, ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালক সহ ৩০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা পাঠানো হয়েছে আইজিপি সহ সংশ্লিষ্ট ১২ দপ্তরে। যথাযথ কর্তৃপক্ষের কাছে সেই গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনালের পক্ষ থেকে পৌঁছানো হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। খুলনার দাকপে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম, তলিয়ে ঘরবাড়ি, ফসলি জমি। 2 দিনেও মেরামতের উদ্যোগ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ। বগুড়ার ধুনটে কাপ বাছাইয়ের খবর। মূল পর্বে টিকিট নিশ্চিতের রেসে টিকে থাকতে কিছুক্ষণ পর হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার SM ইকবাল। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকবাল, একেবারে লেজে গোবরে পরিস্থিতি। এর আগে আমরা যেমনটি দেখেছিলাম সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচে, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এই 4 নম্বর গেট, এই 4 নম্বর গেটই কিন্তু এর আগে ভাঙা হয়েছিল এবং এই 4 নম্বর গেট ভেঙেই কিন্তু দর্শকরা হু হু করে মাঠে প্রবেশ করেছিল এবং আজকেও দেখতে পাচ্ছেন একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি। এর আগে যেমনটা হয়েছিল আজকেও একই ঘটনার পুনরাবৃত্তি। আপনারা যাদের দেখতে পাচ্ছেন এখানে যারা প্রবেশ করছে এই মুহূর্তে কারো কাছেই কিন্তু হচ্ছে রিস্ট ব্যান্ড নেই, যেটা নিয়ে হচ্ছে শুরুতে আসলে যেই চেকিং ছিল সেই চেকিং থেকে শুরু করে সবকিছুই কিন্তু একেবারে ভেস্তে গেছে। অর্থাৎ যে যেভাবে পেরেছে সে সেভাবেই কিন্তু এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে এবং যার কারণে আসলে ভেতরে যারা হচ্ছে সত্যিকার অর্থেই যারা টিকিট নিয়ে খেলা দেখতে এসেছেন তাদের যেই
যেই সুবিধাগুলো পাওয়ার কথা বা যেই ম্যানেজমেন্ট যেভাবে হওয়া উচিত ছিল তারা কিন্তু বাধাগ্রস্ত হবেন, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। ম্যাচ শুরুর আর মাত্র ৪৫ মিনিট রয়েছে, তার আগেই এরকম পরিস্থিতি, এটা কিন্তু নিঃসন্দেহেই হতাশাজনক। একই সঙ্গে বলা যেতে পারে হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের স্কোয়াড নিয়েও। আমরা যতটুকু তথ্য পেয়েছি, সমিত সোম, তারপর হচ্ছে ফাহমিদুল ইসলাম, জায়ান এবং জামালকে বাইরে রেখেই কিন্তু হাভিয়ার ক্যাবরেরা তার স্কোয়াডটি সাজিয়েছেন। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ম্যাচে, ডু অর ডাই ম্যাচে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না। আমরা এখানে আছে নিরাপত্তার দায়িত্বে থাকা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আসলে কি ঘটনা ঘটেছে আমরা আসলে তার কাছ থেকে একটু জানতে চাবো যে আসলে কিভাবে এই গেটটা ভেঙে গেল বা কি কারণে হচ্ছে আসলে দর্শকরা হচ্ছে মাঠে প্রবেশ করছে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই আসলে গেট কি ভেঙে মাঠে প্রবেশ করেছে নাকি অন্য কোনো কিছু? স্যার আসলে তো আমি এগুলা এখানে ছিলাম, কিন্তু দর্শক আজকে ঠেলে মার্কেট ভাঙ্গিয়া ইয়া করে ঢুকছে স্যার। আমার তো স্যার নিয়ে নিলে তো কী হবে স্যার? আচ্ছা, আপনারা চেষ্টা করেছেন কিন্তু তারপরেও মাঠে ঢুকেছে? অবশ্যই স্যার, আমরা অনেক জনবন্দি, আমরা পুলিশ, তারপর সেনাবাহিনী সবাই আমরা চেষ্টা করছি স্যার, চেষ্টা করতেছি, কিন্তু শেষ পর্যন্ত আর দর্শকরা আটকাতে পারেন নাই। স্যার আমার বক্তব্য নিলাম, আমাদের সিনিয়র এক্স্যাক্টলি, আসলে উনি দায়িত্বপ্রাপ্ত না, তারপরেও তিনি গণমাধ্যমে কথা বলেছেন যে তারা চেষ্টা করেছে সাধ্যমতো যাতে দর্শকরা গেট ভেঙে মাঠে প্রবেশ না করে, কিন্তু সেটা তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। দর্শক এখনও স্টেডিয়ামের গেট ভেঙে মাঠে ঢুকছে। তো আমার কাছে জাতীয় স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্টেডিয়ামে। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন। ইসলামী ব্যাংককে একটি ব্যাংকে রূপান্তরে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকের পর প্রেস সচিব জানান, এমন সিদ্ধান্তে চাকরি হারাবে না কেউ, খোয়া যাবে না আমানত। এদিন অনুমোদন দেয়া হলো বহুল আলোচিত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন উপদেষ্টারা। এ সময় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভাপতি তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক জানিয়ে নীরবতা পালন করা হয়। শারদীয় দুর্গোৎসব উৎসবমুখরভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও। পরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ফয়েজ আহমেদ জানান, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আগের ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সব মামলা বাতিল করে দেয়া হবে দায়মুক্তি। সরাসরি ডিএসএ এফেক্টেড 1300-র বেশি আসামিকে খালাস করা হয়েছে। প্রায় 4500 মামলা খারিজ হয়েছে। ডিএসএ রিলেটেড প্রায় 1400-এর কাছাকাছি ধারা খারিজ হয়ে গেছে। যারা সাজা ভোগ করে ফেলেছেন বা করছেন তাদের ক্ষেত্রে কি হবে, আমরা এই সংশোধনীতে তাদেরকেও দায় মুক্তি দিয়েছি। প্রেস সচিব জানান, দুর্বল 5টি ইসলামী ব্যাংক একত্রিত করে নতুন একটি ইসলামী ব্যাংকে রূপান্তরের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর জন্য 20,000 কোটি টাকা সহায়তা দেবে সরকার। 5টি ব্যাংক একীভূত করে একটি ব্যাংকে ইসলামী ব্যাংক, শরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব আছে, চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। নতুন নামে এই ব্যাংকগুলোর একটা নাম হবে, সেটা অলরেডি 2টা নাম প্রস্তাব করা হয়েছে। আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025 ছাড়াও আরও কয়েকটি আইনের অনুমোদন দেয়া হয় বৃহস্পতিবারের বৈঠকে। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। এবছর সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার লাসলো ক্রাসনাহোরকাই। দূরদৃষ্টিসম্পন্ন সাহিত্যকর্মের স্বীকৃতি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন সহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চায় বাংলাদেশ ব্যাংক। ফলে দীর্ঘদিনের কঠোর মুদ্রানীতি থেকে সরে আগামী মুদ্রানীতিতে ঋণের সুদ হার শিথিল করার আশ্বাস দিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 14টি ব্যবসায়িক ফোরামের নেতাদের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন গভর্নর। মূল্যস্ফীতি সামাল দিতে 2 বছর আগে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তাতে মূলধনী যন্ত্রপাতি আমদানি ও ব্যবসায়িক সহ সব ধরনের ঋণ হয়ে ওঠে উচ্চ মূল্যের। এর প্রভাবে উৎপাদন সূচকে পড়ে ভাটা, জিডিপিতে প্রভাব দেখা যায়। তবে ঋণের সুদের হার বাড়তে থাকলেও গত 2 মুদ্রানীতিতে ডাবল ডিজিট সুদের হারে কোনো নড়চড় হয়নি। আগেই ঘোষণা দেওয়া হয় মূল্যস্ফীতি 7-এর ঘরে নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশেষে গত কয়েক মাসে মূল্যস্ফীতি নেমে আসে 8 থেকে 9-এর ঘরে।
বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে দীর্ঘদিনের কঠোর মুদ্রানীতি থেকে সরে পরবর্তী মুদ্রানীতিতে ঋণের সুদের হার শিথিল করে একক ডিজিটে নির্ধারণ করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ইন্টারেস্ট রেটের ব্যাপারে আমরা বলেছি, উনি আমাদেরকে এই আশ্বাস প্রদান করেছে অতি সত্ত্বর এটা কমে আসবে এবং আশা প্রকাশ করেছে এটা নেক্সট সিঙ্গেল ডিজিটে চলে আসবে আগামী ফিসক্যাল ইয়ারের ভিতরে। বৃহস্পতিবার দুপুরে 14টি ব্যবসায়িক সংগঠনের সঙ্গে বৈঠকে বিনিয়োগ গতিশীল করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিতে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা কাটবে বলে মনে করে ব্যবসায়িক সংগঠনগুলো। যারা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন্টারেস্ট রেট যদি থাকে তাহলে এটা তো অ্যাকুমুলেট করলে সে তো আর ইন্টারেস্ট দিয়ে শেষ করতে পারবে না, সে কোনোদিনও প্রফিটেবল হতে পারবে না। এদিকে বিকেলে এসএমই খাতের সহযোগিতায় গভর্নরের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর বৈঠক হয় বাংলাদেশ ব্যাংকে। গুরুত্ব পায় বিনিয়োগ সংক্রান্ত আলোচনা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় খুলনার দাকপে ঢাকি নদীর ভেঙে যাওয়া বাঁধ 2 দিনেও মেরামত করা যায়নি। অন্যদিকে বগুড়ার ধুনটের যমুনায় নতুন করে শুরু হয়েছে ভাঙন। মঙ্গলবার রাতে খুলনার দাকপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের ঢাকি নদীর বাঁধের প্রায় 40 মিটার অংশ ভেঙে যায়। প্লাবিত হয় 6টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। ভাঙা অংশ এখনও মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙছে যমুনার তীর। আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতবাড়ি সরিয়ে দিচ্ছেন বাসিন্দারা। সন্ধ্যার সময় এবছর সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে। শক্তিশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য তাকে পুরস্কৃত করা হলো, যা মহাপ্রলয়ের আতঙ্কের মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করে। 1901 সাল থেকে এ নিয়ে 117 বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।